আহ, আজকে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরব। যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মূলত 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসের যে প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে দেব, সেগুলো বিগত দিনে বিভিন্ন ভালো ভালো স্কুলে এসছে এবং আগামী দিনে এবছর 2024-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এই প্রশ্নগুলো ধরা যায় 90% আসবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার জন্য আমি অনুরোধ করব, স্কিপ করবে না, কেননা প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে ভূগোলের জন্য, নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। আশা করি এখান থেকে প্রতিটি প্রশ্নই তোমাদের বিভিন্ন স্কুলের জন্য কমন আসবে। আর কেউ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের আমরা সাজেশান দিতে থাকবো এবং প্রশ্ন উত্তরও আমরা দিতে থাকবো। তো সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশনটা আসে এবং তোমরা ভিডিওটা দেখতে পারো। এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, যাতে বন্ধুরা উপকৃত হয় ভিডিওটা দেখে, তাদের পরীক্ষাটা যেন ভালোভাবে দিতে পারে। তো এবার আমরা দেখব কোন প্রশ্নগুলি 2024 ক্লাস 9 ভূগোলের জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো, সুকান্ত একাডেমি সবার জন্য, সবার পাশে চ্যানেলের নাম সুকান্ত একাডেমি লার্নিং। তো ফার্স্ট সামেটিভ এভলিউশন বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, বিষয় ভূগোল, শ্রেণী নবম, পূর্ণমান 40, ভূগোল সাজেশন 2024। আমাদের মূলত 3টে অধ্যায় আছে প্রথম সামেটিভে নবম শ্রেণীর জন্য। প্রথম অধ্যায় যেটা গ্রহরূপে পৃথিবী, দ্বিতীয় অধ্যায় যেটা পৃথিবীর গতিসমূহ, এবং তৃতীয় অধ্যায় বা যেটা বইয়ের 7ম অধ্যায় যেটা ভারতের সম্পদ। এই 3টে প্রশ্ন থেকেই মূলত তোমাদের প্রথম পরীক্ষায় আসবে। তো প্রথম গ্রহরূপে পৃথিবী যেটা প্রথম অধ্যায় আছে, তো সেটা থেকে আমি প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদেরকে জানাবো। সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। আশা করি তোমাদের স্কুলে প্রথম পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই আসবে। হয় তোমরা 100% কমন পাবে, এই আশা সুকান্ত একাডেমি লার্নিং অ্যাপসের থেকে আমরা আশা রাখি। তো 2 নম্বরের প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা হচ্ছে, মেরু অঞ্চলে অরোরা দেখা যায় কেন? আবারও বলছি, মেরু অঞ্চলে অরোরা দেখা যায় কেন? দ্বিতীয় প্রশ্ন যেটা পড়বে, বামন গ্রহ ও কুলীন গ্রহের পার্থক্য লেখো। পার্থক্য স্পেসিফিক 2 মার্কসের জন্য পড়বে না, 3 মার্কসের জন্যও পড়বে, কেননা পার্থক্য 2 মার্কসেও আসতে পারে, 3 মার্কসেও কিন্তু আসতে পারে। তৃতীয় প্রশ্ন যেটা তোমরা পড়বে এই চ্যাপ্টার থেকে, গ্রহরূপে পৃথিবী থেকে, সেটা হচ্ছে বামন গ্রহের 2টি বৈশিষ্ট্য। চতুর্থ প্রশ্ন যেটা তোমরা পড়বে, জিপিএস বলতে কি বোঝো? জিপিএস মানে তোমরা জানো, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এছাড়া পঞ্চম প্রশ্ন যেটা পড়বে সেটা হচ্ছে, অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহের যে পার্থক্যগুলি আছে বা কাকে বলে সেটা তোমরা পড়বে। ষষ্ঠ যে প্রশ্নটা তোমরা পড়বে, জিওট কি? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জিওট কি বা পৃথিবীর আকৃতি জিওট আকৃতির কেন? এই প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই পড়ে যেও পরীক্ষার আগে। সপ্তম যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে, বেডফোর্ড লেভেল পরীক্ষা কি, বা পৃথিবীর আকৃতি হিসাবে বেডফোর্ড লেভেল পরীক্ষাটি প্রমাণ করো। এই প্রশ্নটাও তোমরা 2 মার্কস বা 3 মার্কসে পড়তে পারো। এবার গ্রহরূপের পৃথিবী থেকে যে 3 মার্কসের প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। প্রথম প্রশ্ন যেটা সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নের প্রথম প্রশ্ন, কোরিওলিস বল কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন কি পড়বে তোমরা, কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। আবারও বলছি, কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য। তৃতীয় প্রশ্ন যেটা পড়বে, পৃথিবী নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য সৃষ্টির কারণ কি? অর্থাৎ পৃথিবী নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে কেন পার্থক্য, কেন দুটো ব্যাসের মধ্যে ডিফারেন্স আছে? তোমরা জানো যে নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে 43 কিমি পার্থক্য থাকে। আমরা পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা কমেন্ট বক্সে কমেন্টে লিখে পাঠাবে যে কোন অধ্যায়টা তোমাদের সব থেকে ভালো বোঝালে হয়। আমি অবশ্যই সেরকম একটা ভিডিও তোমাদের করবো আস্তে আস্তে। চতুর্থ প্রশ্ন যেটা পড়বে 3 নম্বরের জন্য, পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো কেন, বা পৃথিবীর অভিগত গোলকাকৃতির প্রমাণগুলি আলোচনা করো। পঞ্চম প্রশ্ন যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে, নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন? এই গেল প্রথম অধ্যায়ের 3 নম্বরের প্রশ্ন। এবার পড়বে প্রথম অধ্যায়ের 5 নম্বরের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন।
প্রথম প্রশ্ন কি পড়বে, পৃথিবীর গোলাকৃতির সাপেক্ষে প্রমাণ দাও। এই প্রশ্নটা ধরে রাখতে পারো, আসবেই প্রত্যেকটা স্কুলে, পৃথিবীর গোলাকৃতির সাপেক্ষে প্রমাণ দাও। দ্বিতীয় প্রশ্ন কি পড়বে, জিপিএস এর ব্যবহার লেখো। এটা 5 মার্কসে পড়ে যেও, এটা 3 নম্বরেও আসতে পারে। এই প্রশ্নটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তৃতীয় প্রশ্ন তোমরা কি পড়বে, পৃথিবী মানুষের আবাসস্থল রূপে গড়ে উঠেছে কেন? কেন পৃথিবীতে একমাত্র মানুষের বসবাস? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, এটাও পড়েছেও। এই গেল তোমাদের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী। এবার আমরা আসব অধ্যায় 2, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতি। এটাও খুব একটা ভালো চ্যাপ্টার, তোমরা মন দিয়ে পড়বে। এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো বলছি, আশা করি এগুলো পরীক্ষায় 100% তোমরা কমন পেয়ে যাবে। প্রথম আমরা 2 নম্বরের প্রশ্নগুলো বলবো, সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন যেটা পড়বে, ছায়াবৃত্ত কাকে বলে? ছায়াবৃত্ত কাকে বলে? সেকেন্ড যেটা পড়বে, রবিমার্গ বলতে কি বোঝো? রবিমার্গ বলতে কি বোঝো? তৃতীয় প্রশ্ন যেটা পড়বে, পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো? চতুর্থ যে প্রশ্নটা পড়বে তোমরা, মহাবিষুব ও জলবিষুবের মধ্যে পার্থক্য লেখো। আবারও বলছি, মহাবিষুব ও জলবিষুবের মধ্যে পার্থক্য লেখো। এটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পঞ্চম যেটা পড়বে, সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে? সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন, প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন যেটা, লম্ব সূর্যরশ্মির তুলনায় তির্যক সূর্যরশ্মিতে উষ্ণতা কম অনুভূত হয় কেন? দ্বিতীয় প্রশ্ন যেটা পড়বে, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন যেটা পড়বে, আবর্তন ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। এটাও কিন্তু একটা কমন প্রশ্ন, সবাই এই প্রশ্নটা অবশ্যই পড়বে। চতুর্থ প্রশ্ন যেটা পড়বে, আমরা পৃথিবীর আবর্তন অনুভব করি না কেন? আবারও বলছি, আমরা পৃথিবীর আবর্তন অনুভব করি না কেন? পঞ্চম যে প্রশ্নটা পড়বে 3 নম্বরের, মেরু অঞ্চলে কেন ঋতু পরিবর্তন হয় না? মেরু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না কেন? ষষ্ঠ যেটা পড়বে, এই ঋতু মেরু অঞ্চলের সঙ্গে কিন্তু তোমরা নিরক্ষীয় অঞ্চলে কেন ঋতু পরিবর্তন হয় না, এটাও কিন্তু পড়ে নিও। 6 নাম্বার যে প্রশ্নটা পড়বে, পৃথিবীর অপসূর অনুসূর অবস্থানের পার্থক্য লেখো। 7 যে প্রশ্নটা পড়বে, নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর কেন? এই প্রশ্নটাও কিন্তু তোমরা মন দিয়ে পড়বে। এবার 5 নম্বরের এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পড়বে, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন যেটা আছে, পৃথিবীর পরিক্রমণ গতির কারণে দিন রাত্রি হ্রাসবৃদ্ধি চিত্রসহ আলোচনা করো। পৃথিবীর পরিক্রমণ গতির কারণে দিন রাত্রি হ্রাসবৃদ্ধি চিত্রসহ আলোচনা করো। সেকেন্ড যেটা পড়বে, আবর্তন গতির 3টি ফলাফল লেখো। থার্ড যেটা পড়বে, পৃথিবীর পরিক্রমণ গতির 3টি ফলাফল লেখো। এই দুটো প্রশ্নের থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসবে তোমাদের, আশা করি। ফোর্থ যেটা পড়বে, ঋতু পরিবর্তন কাকে বলে? ঋতু পরিবর্তনের বিভিন্ন কারণগুলি সংক্ষেপে লেখো। ফিফথ যেটা পড়বে, পৃথিবীর আবর্তন গতির সপক্ষে প্রমাণ দাও। এই গেল সেকেন্ড চ্যাপ্টার। এবার যেটা পড়বে, সপ্তম অধ্যায় সম্পদ, খুব ভালো চ্যাপ্টার, সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন যেটা পড়বে, কয়লাকে কারো হিলে বলা হয় কেন? সেকেন্ড যেটা পড়বে, 2টি ভূতাপ শক্তি উৎস এর নাম লেখো। থার্ড যেটা পড়বে, সম্পদ সংরক্ষণের সংজ্ঞা দাও, অর্থাৎ সম্পদ সংরক্ষণ কাকে বলে। ফোর্থ যেটা পড়বে, কোক কয়লা বলতে কি বোঝো। ফিফথ যেটা পড়বে, খনিজ তেলের 2টি ব্যবহার লেখো। সিক্সথ যেটা পড়বে, সম্পদ কাকে বলে। সেভেন্থ যেটা পড়বে, কয়লার ব্যবহার লেখো। এগুলো 2 নম্বরের জন্য অবশ্যই পড়বে। এবার সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন, প্রশ্নের মান 3। যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সম্পদ সংরক্ষণের উপায় লেখো। লোহার শতকরা পরিমাণের ভিত্তিতে আকরিক লোহা শ্রেণীবিভাগ করো। পার্থক্য লেখো জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ। পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। এছাড়া বর্তমানে প্রচলিত শক্তির ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে কেন? এছাড়া পারমাণবিক বিদ্যুতের সুবিধা লেখো এবং সৌরশক্তির ব্যবহার লেখো। এগুলো কিন্তু 3 নম্বরের জন্য অবশ্যই ভালো করে তোমরা পড়বে। এবার লাস্ট যেটা, প্রশ্নের মান 5, সম্পদের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের অতি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন যেটা, সম্পদ সংরক্ষণে ছাত্রছাত্রী হিসাবে তোমাদের ভূমিকা। আবারও বলছি, সম্পদ সংরক্ষণে ছাত্রছাত্রী হিসাবে তোমাদের ভূমিকা লেখো। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই পড়বে, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা আছে, পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ গড়ে উঠেছে কেন? পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ গড়ে উঠেছে কেন? তৃতীয় যেটা পড়বে, জলবিদ্যুৎ উৎপাদনের ভৌগোলিক পরিবেশগুলি
লেখো। আবারও বলছি, জলবিদ্যুৎ উৎপাদনের ভৌগোলিক পরিবেশগুলি লেখো। চতুর্থ যেটা পড়বে, ভারতবর্ষে খনিজ তেল অঞ্চলগুলি সম্বন্ধে আলোচনা। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশান। পরের ভিডিওতে ম্যাপ পয়েন্টিং তোমাদের যে থাকবে সেগুলো তোমাদের দেবো, এবং প্রশ্ন উত্তর তোমাদেরকে অবশ্যই দেবো, এবং অন্যান্য ক্লাসের অন্যান্য বিষয়ের সাজেশানও তোমাদের আস্তে আস্তে দিতে থাকবো। তো এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে ওপরের বেল আইকনটি তোমরা চিপে দিও। সুকান্ত একাডেমি লার্নিং অ্যাপস, অবশ্যই পাশে থেকো আমার ভিডিওটি ভালো লাগলে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।